সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে আলোচনা করে থাকি, বিশ্লেষণ শুনে থাকি অতিথির মুখ থেকে। আজও আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে গাজা ইস্যুতে সারা বিশ্বের মুসলিম সেন্টিমেন্টের মধ্যে এক ধরনের উত্তেজনা, প্রতিবাদ বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও গত দুদিন ধরে এক ধরনের উত্তেজনা এবং রাজপথে সরব রয়েছে মুসলিম জনগোষ্ঠী সহ। শুধু মুসলিম বললে ভুল হবে, সারা বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষরাই কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলও তাদের নিজস্ব ব্যানারে নানান ধরনের কর্মসূচি পালন করছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি কনসার্ট ছিল, স্বাধীনতা কনসার্ট, সেটিও কিন্তু তারা বাতিল করেছে আন্দোলনের অংশ হিসেবে। এছাড়াও আমাদের হাতে আরো বেশ কয়েকটি খবর রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে বেশ কয়েকটি খবর রয়েছে। এর মধ্যে দর্শক, আপনারা জানেন যে নির্বাচন কমিশন বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এবং প্রার্থীদের আচরণবিধি নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে আছে যে নির্বাচনী প্রচারণায় এই প্রথমবারের মতো পোস্টার না রাখার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। তো এখনো পর্যন্ত সেটি যদিও চূড়ান্ত না, এটি নিয়ে রাজনৈতিক মহলে নানান ধরনের আলোচনা আছে, সমালোচনা আছে এবং এক প্রকার উত্তেজনাও আছে এটি নিয়ে। আরো একটি খবর রয়েছে, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি প্রস্তাব দেওয়া হয়েছে সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন প্রচারণার আয়োজন করবে এবং একই মঞ্চে সকল দলের এবং সকল মতের প্রার্থীরা প্রচারণায় অংশ নেবেন। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে, সেগুলোও আমরা সময় পেলে, সুযোগ পেলে আলোচনা করবার চেষ্টা করব। আলোচকের মুখ থেকে আমরা আলোচনা শুনবো। শুরুতেই যাচ্ছি হেলাল ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে নির্বাচন কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে এগুলোর মধ্যে যে একই মঞ্চে সকল প্রার্থীদের প্রচারণা, এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন? যে আমরা কি নির্বাচনী সংস্কৃতিতে অত বেশি উন্নত হয়েছি বা সমৃদ্ধ হয়েছি? আদৌ কি এটি বাস্তবায়ন করা সম্ভব? ধন্যবাদ। নির্বাচন কমিশন যে উদ্যোগটা নিয়েছে, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই উদ্যোগকে সাধুবাদ জানাবে। কারণ আমাদের যে নির্বাচনে যে প্রার্থীরা থাকে বা আমাদের পার্টির যে আপনার ম্যানিফেস্টোগুলো থাকে, এগুলো জনগণের কাছে প্রচার করা, বিলিবন্ধন করা, এটা অনেক সময় একটা এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে চলে যায় এবং অনেক সময় আপনার হানাহানি, মারামারি পর্যায়েও চলে যায়। সেখানে যেহেতু এখন আমরা একটা তথ্য প্রযুক্তির যুগে বসবাস করছি, একটা ইন্টেলেকচুয়াল সোসাইটিতে বসবাস করছি, একটা জ্ঞানময় একটা বিশ্বে বসবাস করি, সুতরাং এখানে যারা যারা ক্যান্ডিডেট হবেন একটা এলাকায়, তারা এক মঞ্চে উঠে যদি জনগণের প্রশ্নের উত্তর দেন বা জনগণের কাছে তাদের বক্তব্যগুলো দেন, তাহলে এটা একটা নতুন একটা দিক উন্মোচন করবে। এটা আমি মনে করি ভালো উদ্যোগ। এটি শুনতে বেশ ভালো লাগছে, শুনতে কিন্তু বেশ ভালোই লাগছে। এটি বাস্তবায়ন করা এর আগেও কিন্তু 2008 সালে যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে অভিশপ্ত ইলেকশন, তাই সেই ইলেকশনের আগে যখন স্থানীয় সরকার পরিষদ নির্বাচনগুলো হয়েছিল কয়েকটা সিটি কর্পোরেশনে, তখন বিবিসির উদ্যোগে কিন্তু এরকম কয়েকটা অনুষ্ঠান হয়েছিল, ডায়ালগ হয়েছিল। তো এখানে ডায়ালগ এবং জনসমাবেশ তো এক না। জনসমাবেশ একই মঞ্চে, এটা বলছে কিনা আমি জানি, বলছি একই মঞ্চে মানে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো মানে এটা আমার কাছে মনে হয় যে প্র্যাগমেটিক হবে না, এটা প্রয়োগ করা খুব কঠিন হবে। কারণ যে আপনার অডিয়েন্স, সব মতের পথের লোকজন চলে আসবে, তখন তো ওখানে একটা ক্লাশ হওয়ার সম্ভাবনা থাকে। আমি যেটা মনে করেছিলাম সেটা হলো যে ইউরোপ আমেরিকায় যেটা হয় ডায়ালগ হয়, দুটো বিতর্ক হয়, আমি ওইটা বলছি। কিন্তু এখন যেটা আমি শুনতে পাচ্ছি একই মঞ্চে চালাবে, প্রচারণা একই মঞ্চে, এটা কি পৃথিবীর কোথাও হয়? আমি তো এটা দেখিনি। হতে পারে, শুনতে ভালো লাগছে না, আমি হয় নাকি
যে বিএনপির প্রার্থী একটা মঞ্চে এসে বক্তৃতা দিল, এরপরে সেখানে আওয়ামী লীগের প্রার্থী এনসিপি বা জামাতের প্রার্থী এরা আসলো, জাতীয় পার্টির প্রার্থী আসলো, এখানে তাদেরও সমর্থক আসবে। তখন তো মানে নির্বাচন কমিশন তো আর ইনভাইটিং টু ক্লাস টু করেল ইচ আদার, এটা তাই মনে হচ্ছে আমার কাছে। আমি তো ভাবছি ডায়ালগ হবে, আমি সেটা ভাবেছিলাম প্রথম। যাই হোক, তো আর যাই হয়তো তিনি একটা প্রস্তাব দিয়েছেন, এটা রাজনৈতিক দলগুলো বিচার বিশ্লেষণ করবে, প্রায়োগিক দিক নিয়ে বিচার বিশ্লেষণ করবে। ভালো সংবাদ যেটা, সেটা হলো যে আমরা জানতাম যে 25 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা ডক্টর ইউনূস সরকার বলেছিল, এবং আরেকটা ডেট দিয়েছিল 26 সালের জুন মাসে। কিন্তু রাজনৈতিক দলগুলো আপনারা সবাই জানেন যে বলেছিল যে 25 সালের ডিসেম্বর পর্যন্ত, এটা টু লং পিরিয়ড, আপনাকে আগেই যেহেতু নির্বাচন করার সমস্ত বাস্তবতা বিরাজ করছে এবং রাজনৈতিক দলগুলো চাইছে, সেখানে আপনি ডিসেম্বরে কেন করবেন, আরো আগেই তো করতে পারেন। কারণ একটা অনির্দিষ্ট কালের জন্য একটি অরাজনৈতিক সরকার, এটা গণতন্ত্র জন্য কখনো শুভকর কোনো বিষয় না। কিন্তু আমরা দেখলাম হঠাৎ এই গত ঈদের আগে পরে আমি দেখলাম যে এখন সেটা ডিসেম্বর শেষ, এখন জুনে চলে গেছে, যে 26শে জুন। এই জন্য আমি বলছি যে এই সরকার আদৌ নির্বাচন অনুষ্ঠান করার মতো মন মানসিকতা আছে কি না, কি আমাদের জনগণের সামনে অনেক কিছু ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, অনেক কিছু প্রশ্ন সম্মুখীন করছে, যে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে নির্বাচন চাওয়া একটা ফৌজদারি অপরাধ মনে হচ্ছে। এই যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচন চায়, এটাকে ফৌজদারি অপরাধের মতো পর্যায়ে নিয়ে যাচ্ছে সরকারের বিভিন্ন বক্তৃতা। আবার সরকার যে সমস্ত রাজনৈতিক দলকে প্যাট্রোনাইজ করছে, এরকম মনে হচ্ছে আমাদের কাছে বা জনগণের কাছেও মনে হচ্ছে যে সেই সব দলের নেতা কর্মীরা দেখলাম যে বলা শুরু করছে যে বিএনপি নির্বাচনের জন্য উতলা হয়ে গেছে। আসলে দেখেন, রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো নির্বাচন চাপে, এটাই স্বাভাবিক, এটাই তো রাজনীতি। কারণ রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনা করবে, দেশ পরিচালনা করার একমাত্র উপায় হলো আপনার ক্ষমতায় আসতে হবে, আর ক্ষমতায় আসার একমাত্র উপায় হলো নির্বাচনের মাধ্যমে, তাই না? পাওয়ারে টু অ্যাচিভ দ্য পাওয়ার ইউ হ্যাভ টু পার্টিসিপেট দ্য ইলেকশন। তো আমরা ইলেকশনের কথা বলবো, এইটাকে এমন একটা পর্যায়ে বানিয়েছে বিভিন্ন কথাবার্তা বলে। এটা কারা বানিয়েছে যে এইটাই বলছে সরকার। আরেকটা জিনিস হেলাল ভাই, একই সাথে কিন্তু সংস্কারেরও আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলও বলছে যে বেসিক কিছু সংস্কার দরকার আছে। আপনি দেখেন না যে 166টা সংস্কার প্রস্তাব দিয়েছে আপনার ডক্টর ইউনূস সরকার, ঐক্যমত কমিশনে ইউনূস সরকার 166টা স্প্রেডশিটে 166টা। সেই 166টা সংস্কার প্রস্তাবের প্রায় 80% সাথে বিএনপি একমত হয়েছে, 20% নিয়ে মন্তব্য আলোচনা করা যাবে। তাইলে এখন আর সংস্কারের এই প্রশ্ন তোলার দরকারটা কি? ঐক্যমত মানেই তো ঐক্যমত, তাই না? আর 20% যেটা হয়নি সেটা সংসদে হবে সেগুলো, বা তারা যে 166টা দিছে সেইগুলোই যে প্রাগমেটিক, যেমন কেবলই একটা বললেন যে নির্বাচন কমিশন বলছে একই মঞ্চে সবার বক্তব্য দিতে হবে, ওটা তো প্রাগমেটিক না। হলে ভালো, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের বাস্তবতায় প্রাগমেটিক না। এখন 166টার মধ্যে বিএনপি যেগুলো বলছে যে মন্তব্য করবে না, সেইটা আপনার সংসদে আলোচনা হতে পারে, এবং 166টা কেন 266 হতে পারে সংসদে যখন আমরা আলোচনা করব। আমি এখন বলছি যে তর্ক বিতর্ক যেগুলোই হোক, এগুলোর জন্য সংসদ একটা প্রকৃষ্ট স্থান। এবং ডক্টর ইউনূস সরকার, আমি দেখলাম যে উনি এখন বাংলাদেশের রাজনীতির বাইরে মানে আঞ্চলিক কূটনীতি, বিশ্বের আমাদের এই দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এবং অন্যান্য কূটনীতিতে উনি খুব তৎপর হয়েছে। যেমন দেখলাম যে ইন্ডিয়ায় আপনার বিমস্টেক বৈঠকে যে উনি বললেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন সে নাকি ইন্ডিয়ার কাছে দাবি করেছে, গঙ্গার পানি চুক্তি নবায়নের কথা বলেছে, তিস্তার পানি চুক্তির কথা বলেছে, তারপরে সীমান্তে হত্যা বন্ধের কথা বলছে। কিন্তু আমি তখনই আমরা একটা টেলিভিশনে বলেছিলাম, তো উনি যে বললেন এর প্রতি উত্তরে ভারত কি বলল, এটা তো আমরা জানলাম না।
আমাদের ডক্টর ইউনূস সরকারের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি প্রেসে বললেন যে এই জিনিসগুলো চেয়েছেন। পরের দিন এনডিটিভি, আমি নিজে এনডিটিভি দেখেছি, সেখানে দেখি প্রচার করছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রয়োজনের অতিরিক্ত কথা না বলার জন্য নাকি মোদি তাকে বলেছে। আমরা মোদির এই উক্তিকে বিরোধিতা করি, প্রতিবাদ করি, এবং অন্যান্য সংবাদ মাধ্যমে বলছে যে শেখ হাসিনা যে গণহত্যার আসামি তাকে প্রত্যাবর্তন বা এক্সট্রাডিট করার কোনো কথা ডক্টর ইউনূস সরকার বলেনি। তাহলে ভারতের মিডিয়া কি মিথ্যা বলছে, না বাংলাদেশের মিডিয়া মিথ্যা বলছে? সরকারের পরিষ্কার করা উচিত যে আপনি যে বলছেন ভারত তার কি প্রত্যুত্তর দিল। আরেকটি কথা, এখন আপনি এই সমস্ত দিকে যে ফোকাস করছেন ভালো, এখন এই ফোকাসগুলো যদি আরো আপনি বেশি করে জনগণকে খাওয়াইতে চান, তখন কিন্তু জনগণের মনে একটা প্রশ্ন আসে, আপনি কি মানুষের অ্যাটেনশন খাওয়ানোর প্রশ্ন আসলে এই জন্য যে এবার ঈদের জামাতে উনাকে সবাই যে বললো যে হাতের 5টা আঙ্গুল দেখালো যে আরো 5 বছর থাকেন, দেখাইছে না? এখন এটা আমার একটা প্রশ্ন, এটা কি ফ্যাব্রিকেটেড না স্পন্টেনিয়াস? জনগণ উৎফুল্ল হয়ে তাকে বলছে, না আগের থেকে শেখ হাসিনার মতো ওই যে ভাড়া করে লোক রাখা হয়েছিল যে শেখ হাসিনার সরকার বারবার দরকার, ঠিক একই কাজ কি এখানে ঘটলো কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ আপনি নির্বাচনের ডেট ক্ষণে ক্ষণে চেঞ্জ করছেন, ডিসেম্বর থেকে জানুয়ারিতে, জুনে গেল, আবার এখনো আপনি সেই বক্তব্য জারি রেখেছেন যে সংস্কার না করে নির্বাচন করবেন না। সংস্কার যেখানে সব রাজনৈতিক দলে ঐক্যমত, আপনি আবার ওই কথাটা বললেন। বিচারের কথা বলছেন, আমরাও বিচারে একমত, বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ আপনি তুলছেন। এখন আবার আন্তর্জাতিক কূটনীতি নিয়ে আপনি মিয়ানমার প্রশ্নে কিছু কথা বলেছেন, ভারতের 7 সিস্টার নিয়ে কিছু কথা বলেছেন, অনেক কিছু বলেছেন। এখন জনগণের অ্যাটেনশন নিয়ে চাইলে ওই দিয়ে আপনার এই আন্তর্জাতিক কূটনীতির দিকে নিয়ে যে আপনি কি বাংলাদেশের নির্বাচনের আলাপ আলোচনাকে বন্ধ করতে চাচ্ছেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ ঈদের মাঠে যে লোক আপনাকে আরো 5 বছর চায়, এইটা আপনি দেখিয়েছেন। এখন আমি মনে করি ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের এই মানুষের আশা আকাঙ্ক্ষা বা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি শরিক হয়েছেন। তিনি এখানে হয়তোবা এই গণতন্ত্রের সাথে আপনার কোনো তামাশা তিনি করবেন না, কিন্তু তার আশেপাশে তার অনেক বুদ্ধিদাতা তাকে কি কি পরামর্শ দিচ্ছে, যার ফলে আপনি দেখেন যে 166 দফা সংস্কার প্রস্তাবের ম্যাক্সিমাম বিএনপি তার সাথে একমত করার পরও আপনারা এই প্রচার জারি রেখেছেন যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি আপনার বিচার চায় না। আসলে বিএনপি এই কথাগুলো প্রথম বলেছে। আরেকটা ন্যারেটিভ দেখলাম আমি এই সরকারের যারা আপনার পরিচিত জন আছে, সরকারের সমর্থক যারা আছেন, এই তারা বলছে যে আমরা নাকি বিএনপি নাকি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ভারতের মন খুশি করে ক্ষমতায় যেতে চায়। অথচ আপনি দেখেন যে 22 তারিখের 5ই আগস্টের পরিবর্তনের পরে যখন ভারত আমাদের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দিল, আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়ালো যে পলিটিক্যাল ক্লিনজিং, রিলিজিয়াস ক্লিনজিং, এবারও তো ভারত বলেছে আমাদের দেশের নাকি হিন্দু সম্প্রদায় বলছে না, এইসব প্রপাগান্ডা যখন হলো, তখন ডক্টর ইউনূস সরকার শুধুমাত্র একটা কূটনীতিক বার্তা দিয়েছিল। অন্য রাজনৈতিক দল মুখ চুপ করে বসেছিল, একমাত্র দল বিএনপির প্রতিবাদ করেছে। আপনার এম্বাসিগুলো আমরা ঘেরাও করেছি, সীমান্তব্যাপী লং মার্চ করেছি। তিস্তা পয়েন্টে আমাদের নেতা তারেক রহমান নিজে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক আইনের কাছে বলেছে যে আমরা ন্যায্য পানি চাই। আন্তর্জাতিক কূটনীতির কাছে আবেদন করেছে, ভারতের এই আপনার সীমান্তের যে গুলি করে মানুষ হচ্ছে সবকিছু প্রতিবাদ তিস্তা পয়েন্টে দাঁড়িয়ে বলেছি। এবং দেখেন এবার যে ওয়াকফ আইনটা ভারত করলো,
এই যে মুসলিম ওয়াকফ আইন, ওয়াকফ আইন। এই ওয়াকফ আইনের মধ্যে যে অন্য সম্প্রদায়ের লোকও এই বোর্ড মেম্বার হতে পারবে, এর ফলে যে ওই দেশে যখন একটা কমিউনাল কনফ্লিক্ট হবে, সেই কমিউনাল কনফ্লিক্ট বাংলাদেশেও ছড়িয়ে পড়তে, এর বিরুদ্ধে বিএনপি সরকারের আগে Officially কথা প্রথম কথা বলেছে, তাই না? এখন অফিসিয়ালি গতকাল আমাদের একজন স্ট্যান্ডিং কমিটি নেতা সাউদ্দিন ভাইটা বলছে, আমি দেখলাম, আপনি দেখছেন। সুতরাং ভারত বিরোধী, ভারত যতবার আমাদের বিরুদ্ধে কথা বলেছে প্রথমে আমরাই প্রতিবাদ করেছি, অথচ ডক্টর ইউনূসের সার্কেলের কিছু লোকজন বলছে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেই বিএনপির জন্ম। জাতীয়তাবাদের জন্মই তো আন্তর্জাতিকতাবাদকে ঠেকানোর জন্য, এই তো জাতীয়তাবাদের জন্ম, এবং জাতীয়তাবাদের শক্তির সাথে আন্তর্জাতিকতাবাদের এই কনফ্লিক্টটা রয়েছে, এটা একটা আলোচনা। অথচ ডক্টর ইউনূসের মানে পরিচিত জন তারা বলছে আমরা নাকি ভারতের ব্যাগেজ বহন করছি। বিএনপি আপনার ভারত বিরোধী যেই মনোভাব 5ই আগস্টের পরে দেখিয়েছে, সরকারও তো সেই মনোভাব দেখাতে পারে, আর রাজনীতি অন্য রাজনৈতিক দল দেখাতেই পারে। ভারত বিরোধিতা কোনো রাজনীতি হতে পারে না, ভারতের আগ্রাসী মনোভাবের যে ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য, জনগণ আমরা একই অঞ্চলের মানুষ, আমরা একই প্রায় সমসংস্কৃতি, আমাদের ভারত উপমহাদেশের আমরা একই সংস্কৃতির লোক, দক্ষিণ এশিয়ার, আমরা ওরিয়েন্টাল এই অঞ্চলে। এখন কিন্তু ভারতের যে বর্তমান হিন্দুত্ববাদ সরকার, এই সরকার যেমন এর আগেও বিজেপি সরকার ক্ষমতায় ছিল, আপনার অটল বিহারী বাজপেয়ী, তখন কিন্তু এরকম মানে অনেক ভালো ছিল, একটা গোষ্ঠীকে আপনার ভারতের যে আপনার সংখ্যা লঘিষ্ঠ যে জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা, তাদের উপর এরকম অত্যাচার অনাচার হয়নি। এখন তো এই বর্তমান মোদীর নেতৃত্বে যে বিজেপি সরকার, এটা তো একটা জাতিকে, একটা সম্প্রদায়কে, জাতি তো না, একটা সম্প্রদায়কে একদম মুছে ফেলতে চায়, একদম মুছে ফেলতে চায়। এইটার বিরুদ্ধে আমরা বিএনপি কথা বলেছি, ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সরকার কথা বলেছি, তারপরেও এই ট্যাগটা লাগিয়ে দেওয়া হচ্ছে। কারণ আপনি কি মনে করেন বিএনপির বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করা হচ্ছে? বিএনপির বিরুদ্ধে এক ধরনের, এবং আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা খুবই ভালো কোশ্চেন করছেন, যে প্রথমে বলতো যে মুদ্রার এপিঠ ওপিঠ। আমরা যখন প্রমাণ করেছি যে আওয়ামী লীগের মুদ্রার এই পিঠে আওয়ামী লীগ থাকলে ওই পিঠ বিএনপির না, আওয়ামী লীগের মুদ্রার এই পিঠ থাকলে মুদ্রার অন্য পিঠে কারা, এটা আমরা প্রমাণ করেছি। বিএনপি আওয়ামী লীগ থেকে একটা অনন্য একটা দল, একটা এক্সেপশনাল দল। বিএনপি সাথে অন্য রাজনৈতিক, আওয়ামী লীগের সাথে অন্য রাজনৈতিক দল মুদ্রার এপিঠ ওপিঠ, এগুলো আমরা অনেক আলোচনা করেছি। এখন দেখেন এই বিএনপির কে মানে নির্বাচন আমরা চাইতেছি, সেই নির্বাচন চাওয়াটাকে অপরাধ এমনভাবে প্রমাণ করছে যে আপনার সেনাবাহিনী নির্বাচন কথা বলেছে, ভারতও নির্বাচনের কথা বলছে, অতএব বিএনপি সেনাবাহিনী ভারত এত অ্যালাইনমেন্ট, মানে আমার কথার সাথে তার কথা মিলে গেলে অ্যালাইন হবে কি জন্য? আরেকটা এর সাথে যেটা বলতে চাচ্ছি, বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য একটা ম্যানুফ্যাকচার তো হচ্ছেই, আপনার অন্য রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, তাদের যে একটা প্ল্যাটফর্ম করে, সেই প্ল্যাটফর্মে যদি ডক্টর ইউনূস সমর্থন দেয়, তাহলে তো ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে ভোটে যদি অংশগ্রহণ করে, তাহলে দেখেন বাংলাদেশের কত এই সমস্ত প্ল্যাটফর্ম বা ঐক্যবদ্ধ আমাদের বিরুদ্ধে নির্বাচন করা, এটাকে আমরা সাধুবাদ জানাই বা কংগ্রেচুলেশন করি, এটা হতেই পারে। কিন্তু যেহেতু ইউনূস সরকার একটা নিউট্রাল সরকার, একটা নিরপেক্ষ সরকার, ইনি যদি এখন আপনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাই তার নিউট্রালিটি হারাবে না? হারালে একই সাথে ইউনূস সরকার তো সব রাজনৈতিক দলেরও শুভাকাঙ্ক্ষী, বিএনপির তো শুভাকাঙ্ক্ষী না, তাহলে উনার যে আপনার নির্বাচন নির্দিষ্ট সময় না করে যে সময় ক্ষেপণ ইচ্ছা করে যে সময়গুলো তিনি বের করছেন, এই সময়ের মধ্যে তিনি একটি কাজ তো করেছেন, এটা তো ঠিক, যে একটি নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ করার এবং তাদের কাজ করার সুযোগ করে দিল। আমরা কিন্তু এই নতুন রাজনৈতিক দলকে সাধুবাদ জানাই, এটা আমি আগেও বলেছি, কিন্তু এই নতুন রাজনৈতিক দলটি, সেটি অন্য আলোচনা। হেলাল ভাই, আমরা যে প্রসঙ্গে ছিলাম, যে বিএনপির বিরুদ্ধে কি এক ধরনের মব তৈরি করা হচ্ছে বলে আপনারা বলতে চাচ্ছেন? এখন
বিএনপির বিরুদ্ধে মব বলে আপনার একটা এক ধরনের বয়ান তৈরি করা হচ্ছে যে বিএনপিকে নির্বাচনে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, সেই ক্ষমতায় আসতে জোর করে। ওই যে আমাদের আরো বাংলাদেশে তো আওয়ামী লীগ ব্যতীত আরো রাজনৈতিক দল আছে, তাদেরকে সেই সক্ষমতা অর্জন করার সময় দেওয়ার জন্য আজকে নির্বাচন নিয়ে এরকম টালবাহানা শুরু হয়েছে, খালি নির্বাচন পিছিয়ে যাচ্ছে। 53 বছরের বাংলাদেশ সেই জন্য সময় পেয়েছিল না, এখন তো নতুন রাজনৈতিক বাস্তবতায় যারা ডক্টর ইউনূস সরকারের ক্ষমতাকে এনজয় করছে বিভিন্ন ভাবে, তারা চিন্তা করছে যে বিএনপি কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তো আমাদেরকে আর এই এনজয় থাকলো না। অতএব নির্বাচনটা আছে এরকম ক্ষমতার স্বাদ গ্রহণ করছে, এখন এই ক্ষমতার স্বাদকে দীর্ঘায়িত করবার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে সেটা তো সময় লাগে। সেই প্ল্যাটফর্মে আমাদের সাথে অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদেরকে ঐক্যবদ্ধ করে সময় লাগে না, এই সময় লাগলেই তো তারা সেই ততদিন তো এনজয়টা করতে পারলো, ক্ষমতার স্বাদটা নিতে পারলো। আপনারাও তো মানে ধরেন যে কোনো ভাবে একটা নির্বাচন যদি স্বচ্ছভাবে হয়েই যায়, সেক্ষেত্রে ধরে নিলাম বিএনপি সরকার গঠন করলো, তাহলে কে আসলে অপোজিশনে যাবে? শক্তিশালী অপোজিশনও তো থাকতে হবে, সেজন্য তো তারা একটু সময় শক্তিশালী অপোজিশন তো অবশ্যই, হ্যাঁ সেই শক্তিশালী অপোজিশন তো থাকবেই। যখন আপনার নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপি তো একা নির্বাচন করবে, আর এনটি একটা দল থাকবে না, তো সেই অপোজিশন তারা থাকবে। এখন আমার যে বক্তব্য যেটা, যে আপনি এখন এই শক্তিশালী বিরোধী দল গঠনের জন্য আপনি নির্বাচন পিছিয়ে দিলে, নির্বাচন যদি না করার মতো পরিবেশ তৈরি করেন, এমন একটা অবস্থার সৃষ্টি হতে পারে, তো আমরা তো দেখছি এমন একটা অবস্থার সৃষ্টি হতে পারে তো যে নির্বাচন চাওয়াটা তখন আপনার বাস্তব পরিস্থিতি বিরাজ করবে না, পরিস্থিতি হয়তো অন্যরকম বিরাজ করতে পারে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আপনি শেষ করুন ছোট করে। বলেন। আমরা আরেকটি দেখছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার না রাখবার সুপারিশ হয়ে এসেছে। আসলে এগুলো তো এনভায়রনমেন্ট পলিউশন একটা বিষয়, এগুলো কিন্তু নির্বাচনে তো প্রচারণা থাকতে হবে, নির্দিষ্ট একটা স্থান করে দিতে পারে যে এখানে প্রস্তাব থাকবে। বাংলাদেশে আসলে আপনার সৌন্দর্যের দরকার আছে, রাস্তাঘাট গুলো নোংরা হয়ে যায়, এটা আমার কাছে আপনি যদি যেহেতু প্রচার করার দরকার, তাহলে নির্দিষ্ট দেওয়াল করা যেতে পারে, প্রচার জোন হতে পারে, এইগুলো হতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বা পরিবেশ বান্ধব প্রচারণার পদ্ধতি, এটা ভালো উদ্যোগ। সবচেয়ে বড় যে নির্বাচন কে নিয়ে যে কথা হচ্ছে, এটাও একটা সুখের বিষয় যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করলাম, যে নির্বাচনের জন্য মানুষের ভোটাধিকার যুদ্ধ করলাম, সেটা তো নির্বাচনে যেতে বসেছিল। নির্বাচন কমিশন এখন এই কথাগুলো বলে কি ধরনের নির্বাচনী আবহাওয়া তৈরি করছে না, কিন্তু আমি তো দেখলাম সরকারের ভিতরে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করে এই ডিসেম্বরের নির্বাচন, যেটা অন্যান্য রাজনৈতিক দল মানলো না, তারা বললো তার আগে নির্বাচন সম্ভব, সেটাকে আবার জুনে নিয়ে যাচ্ছে, জুনের পরে আবার কোন নির্বাচন কমিশন কিন্তু একই সাথে গতকালকে আমরা দৈনিক বাংলাদেশ প্রতিদিন একটি খবরে দেখলাম যে অক্টোবর নাগাদ তফসিল ঘোষণার এক ধরনের প্রিপারেশন তাদের আছে, সেদিক দিয়ে কিন্তু নির্বাচনের এক ধরনের সুবাতাস, আসলে নির্বাচনের সুবাতাস না বললে দেখেন তর্ক বিতর্ক যদি বাড়ান আপনি প্রচুর, তাহলে দ্বন্দ্ব দূরত্বই বাড়বে, তাহলে অভ্যুত্থানের শক্তির মধ্যে একটা অনৈক্য তৈরি হবে, আবার আপনার এই পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ, এই মাফিয়া, এদের অনেক অপকর্ম ঢাকা পড়ে যাবে। আমরা দেখলাম যে গত 2-3 দিন ধরে কিন্তু ঢাকার বেশ কয়েকটি পয়েন্টে আওয়ামী লীগ প্রকাশ্যে মিছিল করেছে এই 8 মাস পর, এটি কিন্তু আমাদের রাজনীতির জন্য দিক কিনা? এইটা কি আওয়ামী লীগ স্পন্টেনিয়াসলি করলো? আমার তো মনে হয় না, কিন্তু শাহ আলম মুরাদের মতো দায়িত্বশীল নেতার নেতৃত্বে যখন মিছিল হয়, কাকে তখন এর পেছনের কাহিনীও কিন্তু দেখা দরকার। এক কথাটা না বলে পারছি না যে গতকাল যখন এই যে গাজায় ফিলিস্তিনি ভাইদের উপর যে ইসরায়েলি হামলার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিলে বাটার দোকান, বিভিন্ন তারপরে কেএফসি ভাঙাচোরা হয়েছে না, এইটা আসলে কারা ভাঙলো, তাই না? এটা ভিডিও ফুটেজ থেকে বের করতে হবে যে এর পেছনে কারা। হ্যাঁ, এখানে অনেকগুলো বক্তব্য আসছে যে অনেকে বলছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এটা করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে।
এটা যদি সত্যি হয় তাহলে এদের পেছনে কারা এই সুযোগটা দিল? এবং এই তৌহিদি জনতার ব্যানারে আবার বলছে যে তৌহিদি জনতার ব্যানারেও ভাঙছে। সুতরাং এইভাবে আপনার ফ্রাঞ্চাইজ গুলোকে যদি দেশের অভ্যন্তরে ভাঙচুর চালিয়ে তো আসলে প্রতিবাদ জানানো, এটা কারা ভাঙচুর করলো এটা কিন্তু ভিডিও ফুটেজ থেকে বের করে তাদের রাজনৈতিক পরিচয় দেখা দরকার। আরেকটা বক্তব্য হলো যে এই যে আপনি বললেন যে ঢাকার বিভিন্ন স্থানে মিছিল হয়েছে। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি গ্রাসরুট লেভেলে রাজনীতি করি এবং সেখানে আমার পদচারণা, আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় এই ফ্যাসিবাদরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন রাজনৈতিক দলের কমিটিতে তারা স্থান পাচ্ছেন, যেখানে বিএনপি একদম জিরো টলারেন্স, বিএনপি একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড রয়েছে যে ফ্যাসিবাদের কোনো দোসর, ফ্যাসিবাদের সাথে জড়িত কেউ বিএনপির কোন কমিটিতে বা বিএনপির সাথে কোনো সখ্যতা কিন্তু বন্ধই রয়েছে, এটা কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল, তাদের উদ্দেশ্যে বলছে, আপনারা যেই আগুন নিয়ে খেলা করছেন, বিশেষ করে এই ফ্যাসিবাদের দোসর না, তারা নেতাকর্মী ছিল, তাদেরকে আপনাদের দলে স্থান দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রমাণও আছে যে বিভিন্ন জায়গায় বিএনপি করলে বিএনপিও সেই আগুনে পড়বে। অবশ্যই, কিন্তু যারা করছেন, এখনো করছেন, তারা এটা অবিলম্বে বন্ধ করুন। তা আপনি মনে করেন না যে আপনি এরকম একটা শত্রুকে, দেশের শত্রু যারা, তাদেরকে আপনার দলে ভিড়িয়ে আপনিও আরামে থাকতে পারবেন না। একদিন আপনার বিরুদ্ধে ফ্রাঙ্কেনস্টাইন দানবের মতো আপনাকেও আঘাত করবে। সুতরাং আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমাদের মধ্যে ওই ফ্যাসিবাদকে তাড়ানোর, প্রতিবাদ করার জন্য ঐক্য আছে, কিন্তু আমরা নির্বাচন করব আমাদের নিজস্ব সক্ষমতায়। এই নিজস্ব দল ভারী করবার জন্য, নিজেদের পপুলারিটি অর্জন করার জন্য, লোক জোগাড় করার জন্য ফ্যাসিবাদের কাউকে আপনি আপনার কমিটিতে বা আপনার দলে নিয়ে না। বিএনপি যে স্ট্যান্ড অ্যাকশন নিচ্ছে, বিএনপি যে দৃঢ়তা দেখিয়েছে এই ব্যাপারে, অন্য অন্য রাজনৈতিক দলকেও সেই দৃঢ়তা দেখাতে হবে। ধন্যবাদ আজিজুল বারী হেলাল ভাই। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আজিজুল বারী হেলাল ভাইয়ের সুরে সুর মিলিয়ে আমরাও বলতে চাই যে আগুন নিয়ে আপনারা যদি যে রাজনৈতিক দলই খেলুক না কেন, সেটা হোক জামায়াত ইসলামী, হোক বিএনপি, হোক নতুন এনসিপি বা অপর কোনো রাজনৈতিক দল, এই আগুনে তাকেই পড়তে হবে শেষ পর্যন্ত। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থানে, সে ঐক্যে ফাটলের কারণ যেন এটি না হয়, সেটি আমাদেরও প্রত্যাশা। এবং একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে আলাপ আলোচনা শুরু হয়েছে, সেটির হাত ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাঙ্ক্ষিত সংস্কার শেষে, যৌক্তিক সংস্কার শেষে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরবে, প্রতিষ্ঠা পাবে মানুষের অধিকার, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।